দেন যদি বড় অ্যাচিভমেন্ট বলি, এডুকেশন সেক্টরে বিদ্যাজ্যোতি বেহতরিন প্রকল্প। আপনি জানেন না সেটা ত্রিপুরাকে কোথায় নিয়ে যাবে। বড় বড় স্টেটের মধ্যে এত বড় মাত্রায় সিবিএসসি সরকারি স্কুল নেই, বড় বড় স্টেটের মধ্যে। এমনকি দিল্লি দেশের রাজধানী, সেখানেও সিবিএসসি গভর্নমেন্টের মাধ্যমে সিবিএসসি স্কুলের এত বড় মাত্রায় আমার সন্দেহ আছে। 100-500 কোটি টাকা ত্রিপুরা সরকার লাগিয়ে সেগুলোকে এস্টাবলিশড করা, ডেভেলপ করা, সমস্ত ত্রিপুরার মধ্যে সব জায়গাতে ঢুকেছে 100টা স্কুল। এগুলো ত্রিপুরার ফিউচার যে জেনারেশন, পুরো তাদের ভবিষ্যৎকে নতুন করে তৈরি করে দেবে। তারপর প্রতি ঘরে জল, জলই জীবন, জলই প্রাণ। আজকে প্রতি ঘরে জল যাওয়ার জন্য ফ্রি ওয়াটার সাপ্লাই কানেকশন 42% কাছাকাছি হয়ে গেছে। এগুলো বললেই হয়ে যায় না, তার জন্য ইলেকট্রিসিটি কানেকশন চাই, তার জন্য রিগ মেশিন চাই, তার জন্য ডিপ টিউবওয়েল চাই, তার জন্য পাম্প হাউস চাই। এই সবগুলো নির্মাণ করে আমরা ওই জায়গাতে যাচ্ছি। জীবন দিচ্ছে এই সরকার। আমি গ্রাম থেকে আসি, আমার মাকে আমি দেখেছি, বোনকে দেখেছি, রাস্তার ধারে জল আসতো, জল এসে টেপে পড়তে থাকতো একটা সময় সকালে বিকেলে, ওর দূর দূর থেকে গিয়ে সেখান থেকে জল নিয়ে আসতো বালতি দিয়ে, কলস দিয়ে। দেখেছি কত কষ্ট। আজকে নিজের বাড়ির মধ্যে কানেকশন চলে যাচ্ছে। এই সরকারের, আপনি বলতে পারেন এটা কেন্দ্র সরকারের যোজনা, কিন্তু 2018 ডিসেম্বরে এই সরকার অটল জলধারা মিশন শুরু করেছে, সেম স্কিম। মাননীয় প্রধানমন্ত্রী 2019-এ আসার পর উনি জল জীবন মিশন নিয়ে এসছেন। তো আমাদের জন্য সুবিধা হয়ে গেছে, আমরা যেই টাকাটা 1000 কোটি টাকা 1500 কোটি লাগতো সেটা আর এখন লাগছে না। তো আমরা ডাইভার্ট করেছি। তো এই টাকা নিয়ে বিপ্লবদেব কোথায় নিয়ে জেনে বিদ্যাজ্যোতিতে ঢুকে দিয়েছে 500 কোটি টাকা। সেটাও সার্বজনীন স্কিম। জল যেমন সার্বজনীন স্কিম, এটাও সার্বজনীন স্কিম। সরিয়ে কোনো জায়গায় কোনো ব্যক্তিগত কাউকে সাহায্য করার জন্য টাকা ডাইভার্ট করা হয়নি। নিয়ে জলের ব্যবস্থা বাড়িতে, ছেলে মেয়ের পড়ার ব্যবস্থা স্কুলে, এনসিইআরটি সিলেবাস কল্পনা করা যেতে পারে, 3 মাসে এনসিইআরটি সিলেবাস। তারপর ত্রিপুরাতে বড় মাত্রায় মহিলা সশক্তিকরণের মন্ত্রকে সামনে রেখে সেলফ হেল্প গ্রুপকে, পুরনো যে সরকার ছিল এরা বলতো এরা মহিলা দরদি, শ্রমিক দরদি, গরিব দরদি, আর মহিলা সশক্তিকরণ এরাই করেছে। কতটা সেলফ হেল্প গ্রুপ গ্রামীণে টিআরএলএম এর মাধ্যমে 4000-কে আশপাশ, কত টাকার ইকোনমি ছিল? 100 কোটি টাকার কাছাকাছি ইকোনমি। আজকে কোভিডের এই 1.5-2 বছর থাকার পরেও আজকে টিআরএলএম এর মাধ্যমে যে সেলফ হেল্প গ্রুপগুলো রয়েছে, আরবানগুলো বাদ দিয়ে দিয়েছেন, 26,000-এর উপরে সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছে অ্যাক্টিভ। 1000 কোটি টাকার উপরে ইকোনমি। বোনেরা যে তৈরি করবে, যাই জিনিসপত্র তৈরি করছেন সেগুলো বিক্রি করার জন্য সরকারি রেশন শপগুলোর মধ্যে নোটিফিকেশন দিয়ে বিক্রি করার ব্যবস্থা করে দেওয়া। ত্রিপুরার সেলফ হেল্প গ্রুপ কোনো জিনিস তৈরি করছে তো অ্যামাজনে বিক্রি হচ্ছে, কল্পনা করা যেতে পারে। ত্রিপুরা সেলফ হেল্প গ্রুপের কোনো বোন বাঁশের বোতল তৈরি করেছে, প্রধানমন্ত্রী হাতে তুলে নিয়ে যাচ্ছে, কল্পনা করা যেতে পারে। কুইন পাইনাপেলের জ্যাম জেলি তৈরি করা হচ্ছে, তো সেগুলো জ্যামের মাধ্যমে বিক্রি হচ্ছে। তারপর সবচেয়ে বড় বিষয় যে সেলফ হেল্প গ্রুপের যে টিআরএম এর মাধ্যমে ফান্ডিং হয়, সেটা আগে
যারা সেলফ হেল্প গ্রুপ তারা টাকাটা পেত 12% ইন্টারেস্ট দিতে হতো, আজকে 7% ইন্টারেস্ট। কতদিনে দিতে হবে তাদেরকে লোন? উইদিন 7 ডেজ, উইদিন 7 ডেজ 7% ইন্টারেস্ট। আগে কত ছিল? 12% ইন্টারেস্ট, আর তার সঙ্গে সঙ্গে 6 মাস, 1 বছর, 2 বছরে লোন, তাদের যে ফান্ড সেটা অ্যালাউট হতো। কত বড় পরিবর্তন হয়েছে, মহিলা সশক্তিকরণ। একদিকে যেমন সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে, অন্যদিকে কোঅপারেটিভের মাধ্যমে। আজকে গ্রামীণ এরিয়াতে 3.25 লাখ বোন তার সঙ্গে রয়েছে, 3.25 লাখ মহিলা, আমার বীরঙ্গনা মহিলা নিজে রোজগার করছে, স্বরোজগারী মানসিকতা, স্বাভিমানী মানসিকতা, স্বাভিমানী বোন। আর তার সঙ্গে সঙ্গে সরকার, আমরা ঘোষণা করেছি 500 মহিলা কনস্টেবল নেব, অনলি মহিলা 500। ত্রিপুরার ইতিহাসে হয়েছে এই ধরুন ঘটনা করে দিন, এক্সক্লুসিভ 500 মহিলা পুলিশ। হোমে আগেই 10% মহিলা রিজার্ভেশন রয়েছে, আগেই রয়েছে। আমরা ঘোষণা করেছি যে 25 থেকে প্লাস যত বয়স হোক, ত্রিপুরার যত মহিলা আছে কোনো না কোনো তাকে রোজগারের সঙ্গে জোরে দেবই। জানেন সেটা কোথায় নিয়ে যাবে ত্রিপুরাকে? কারণ কি, যতক্ষণ পর্যন্ত মহিলাকে সশক্তিকরণ না করবেন, মহিলার হাতে পয়সা না যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি স্বনির্ভর ত্রিপুরা তৈরি করতে পারবেন না। ইম্পসিবল, ইম্পসিবল। আমিও পুরুষ, আপনিও পুরুষ, আপনার অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা আছে। আমি দেখি যখন আমার পত্নী কোনো জায়গাতে গিয়েছে, বাইরে বাজার করতে গিয়েছে, তো আমার জন্য একটা কিছু কিনে, কেউ স্বরোজগারী মহিলা চাকরি করে, ছেলের জন্য একটা বেল্ট কিনবে, মেয়ের জন্য এটা কিনবে, আমার বাড়িতে যে রান্না করে তার জন্য একটা কিছু নিয়ে আসে। কিন্তু আমি যখন বাজারে যাই তো নিজের যেটা প্রয়োজন এটা নিয়ে চলে আসে। আর যদি আমাকে বলে দেয় আমার জন্য, বিপ্লব দেব নিজে নিজে সব কিছু জানে এমন নয়, ওনার মার্গদর্শনে এগুলো আমরা শিখি, দেখি যে উনি আসার পর থেকে 14তে কি করছেন, কেন এত বড় পরিবর্তন হচ্ছে, কোথায় মাপকাঠিটা। তখন আমি তুলে দেখেছি যে সবটার মাপকাঠি মহিলা। মোদির সমস্ত জনধন অ্যাকাউন্ট থেকে নিয়ে আপনি যতগুলো স্কিম দেখবেন সবগুলো মহিলা কেন্দ্রিক, আর তার জন্য এগুলো সাকসেসফুল হয়। মহিলারা সবচেয়ে বেশি ডিভোটেড থাকে, সমর্পিত থাকে। তার জন্য দেখবেন নার্সের মধ্যে আমাদের বোনেদেরকে বেশি নেওয়া হয়, জেন্টস যায় না তেমন না, বোনেদেরকে নেওয়া হয়। নার্সিংয়ের যে কোনো সেবা হোক দেখবেন যে মহিলাদেরকেই নেওয়া হয়। তো এই সরকারের যে বড় উপলব্ধির মধ্যে 5টা উপলব্ধি আমি চাইছেন, একটা হচ্ছে মহিলা সশক্তিকরণ, মহিলা রোজগার। দ্বিতীয়ত হচ্ছে নৈতিকতা, স্বাভিমানী ত্রিপুরাবাসী তৈরি করা। তৃতীয়ত জলই জীবন, হর ঘরে জলের ব্যবস্থা করা। চতুর্থত ল অ্যান্ড অর্ডার, রাজ্যের মূল মাপকাঠি ল অ্যান্ড অর্ডার। আমি বলি না সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু কনভিকশন রেট বেড়েছে, মহিলার উপর উৎপীড়ন কমেছে। আজকে আমাদের সরকার আসার পর আমার অর্ডার রয়েছে সবার কাছে যে কোনো মহিলার যদি উৎপীড়নের কেস হয়, ওর কোনো ড্রাগসের কেস হয়, যদি কোনো আমাদের দলের পলিটিক্যাল হোক, অন্য দলের হোক, বা অন্য কোনো নন পলিটিক্যাল ব্যক্তিও সুপারিশ করে, তো কোনো মতেই পুলিশ সেটা শুনবে না, বরদাস্ত করবে না। ড্রাগস ফ্রি ত্রিপুরার জন্য প্রথম দিন থেকে লেগেছি, শেষ করে দিয়েছি বলি না। আজকে আপনার সামনে প্রমাণিত, যেটা বিপ্লব দেব বলছিল সেটা সঠিক বলছিল। অনেকে তখন বলেছে কি বলছে, এটা নতুন কি আছে, পারবে কি সে? কিন্তু আজকে ঘরে ঘরে মহিলারা বলছে, ক্লাবে ক্লাবে আমার ভাইরা বলছে, আমার সাংবাদিক বন্ধুরা বলছে, আপনারা রাস্তায় নেমেছেন যে না, ব্রাউন সুগার এখানে বিক্রি করা যাবে না, ট্যাবলেট বিক্রি করা যাবে না, ইঞ্জেকশন দেওয়া চলবে না, এইচআইভির শিকার হওয়া চলবে না। তো এগুলো এইচআইভিকে নিমন্ত্রণ দিয়ে আসছে এগুলো এতদিন যাবৎ। তো সেটার মোকাবেলা করা শুরুয়াত আমরা করেছি। তো এই যে এই 4টা বিষয় আপনার ছেড়ে তুলে ধরলাম। আরেকটা বিষয় আপনি বলছিলেন কি,
আপনি কিন্তু বলছেন ধান বিক্রি করা কৃষকদের একটা বড় দেখুন, অ্যাচিভমেন্ট নিঃসন্দেহে। আমি না বললে আপনি বলছেন কিষান, কৃষক কি অন্নদাতা। একসময় কৃষকদেরকে, এখানে যে পুরনো সরকার ছিল এরা কৃষকদের কিভাবে খ্যাত মজুর, সমস্ত নেতাই খ্যাত মজুর। আমি মাঝে মাঝে ট্রাক্টরে দেখি দিল্লিতে। তো আমার তার জন্য কষ্ট হয় যে এরাই নেতা ছিল ক্ষেত মজুরের। কৃষকদের ক্ষেতেরা থাকতে দেয়নি। আজকে এই সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে কিষাণ সম্মান নিধির মাধ্যমে আজকে 2,44,000 কৃষক পরিবার, গরিব 6,000 টাকা করে বিনা কমিশন তার অ্যাকাউন্টে পৌঁছে যায়, কারোর কাছে যেতে হয়। বিগত 1 তারিখ পহেলা আমাদের সাল যে বছর শুরু হয়েছে ইংরেজি নববর্ষ, ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 20,000 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন ডিবিটির মাধ্যমে, আমার ত্রিপুরা তো 44 কোটি 76 লক্ষ টাকা একদিনে ওই সময় 1 সেকেন্ডে এসেছিল। আপনি কল্পনা করে যেতে পারেন। ফসল বীমা সমস্ত কৃষকদের করে দেওয়া হয়েছে, সয়েল হেলথ কার্ড করে দেওয়া হয়েছে। কৃষকদের পার ক্যাপিটা ইনকাম 2017-তে কত ছিল তাদের সরকার থাকতে? 6,580 টাকা পার মান্থ ইনকাম কৃষকদের পরিবারের। আজকে সেটা কোথায় পড়েছে? 2 বছর কোভিডের পরও 11,093 টাকা, প্রায় ডাবলিংয়ের কাছাকাছি। 2022-এ ডাবলিংয়ের কথা, 21-এ ডাবলিং হয়ে গেছে। তো এই সরকার কৃষকদের জন্য করেছে, ছাত্রদের জন্য করেছে, জব ক্রিয়েটার তৈরি করেছে, স্বাভিমানী মানসিকতা তৈরি করেছে, और स्वाभिमानी महिला, आत्मनिर्भर महिला। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আপনার চোখের সামনে। ডেভেলপমেন্ট আরেকটা মাপকাঠি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আগরতলা এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্ট কেন্দ্র সরকারের যোজনা, কিন্তু এই কোভিডের মধ্যে এক্সপেডিট কে করেছে? এডিশনাল ফান্ড কে এনেছে? কে তার পেছনে লেগেছে? কাজ আসলেও হয় না। পুরনো সরকার আমি কাজ দেখেছি। অমরপুরে কোর্ট বিল্ডিং ইনোগ্রেশন করতে আমি গিয়েছিলাম। খুরশি জি যখন আমাদের চিফ জাস্টিস ছিলেন লাস্ট, ওনার সঙ্গে একটা প্রোগ্রাম ছিল। 2013-তে শুরু হয়েছিল সেই কাজ, 21-এ গিয়ে ইনোগ্রেশন হয়েছে। কাজটা মাঝখানে বন্ধ ছিল। কত বছর? 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 8 বছর পর একতলা 1.5 তলা বিল্ডিং 8 বছরে তৈরি হয়, পুরনো সরকারের স্পিড। আর আজকে আমরা এখানে নিউজিল্যান্ডের টেকনোলজি ভূকম্প রোধক যে 6টি রাজ্যের মধ্যে 6টি প্রজেক্ট, নিউ প্রজেক্ট দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, টেস্টিং প্রজেক্ট, হাই টেকনোলজি। ভারতবর্ষের মধ্যে এই টেকনোলজি কোনো বিল্ডিং নেই, একটাই উঠছে। 6টা টেকনোলজি, 6টা বিল্ডিং উঠছে 6 প্রদেশে। এখানে 1000 ফ্ল্যাট 1 বছরের মধ্যে তৈরি হবে রামনগরে। 1000 ফ্ল্যাট, 7 তলা বিল্ডিং, তার মধ্যে পাইলিং দেওয়া হয়েছে কত? 100 মিটার পাইলিং আছে, 100 ফিট পাইলিং আছে। 100 ফিটে মানে প্রায় 7 তলার নিচে গেছে, উপরে 7 তলা, 14 তলা বিল্ডিং 1 বছরে তৈরি হবে। ন্যাশনাল হাইওয়ে একসঙ্গে 1200 কোটি টাকার বেশি পুরনো সরকার কোনোদিনই 1 বছর আনতে পারে ন্যাশনাল হাইওয়েতে। 1 বছরে 11,000 কোটি টাকার কাজ স্যাংশন করেছে মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার জন্য। ন্যাশনাল হাইওয়েতে NHIDCL কাজ করছে। তো এই যে আপনার সামনে তুলে ধরলাম, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, হেলথের ডেভেলপমেন্ট, এডুকেশনের ডেভেলপমেন্ট, মহিলাদের ডেভেলপমেন্ট, স্টুডেন্টসদের ডেভেলপমেন্ট, और লাইভলিহুড, ইজ অফ লিভিং, এই সবগুলো ত্রিপুরা মানুষ এখন অনুভব করে, বোঝে। একেবারেই। এবার আমার পরের প্রশ্ন হচ্ছে, একটা প্রচার বিভিন্ন মহলে আছে যে এই 1 বছর ত্রিপুরা সরকার কল্পতরুতে রূপান্তরিত হবে। 2,000 টাকা ভাতা, কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা, বা বিভিন্ন ক্ষেত্রে এই সময়টার মধ্যে সরকার কল্পতরুতে রূপান্তরিত হবে। এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাইছি। দেখুন, এই সরকার 2018 মার্চ থেকেই কল্পতরু। হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রীজি
আস্তাবল ময়দানে ইলেকশন আগে বলেছিলেন যে আমি হীরা দেব ত্রিপুরাকে। 5 বছরে হীরা দিতেন উনি, 2 বছরে উনি দিয়ে দিয়েছেন। H4 হাইওয়েস বললাম আমি, দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে। I4 হাইওয়েস, ত্রিপুরার প্রতি গ্রামের মধ্যে CSC সেন্টার, 10 থেকে 40,000 টাকা কামানো হয়, মানুষদের অফিসে সব কিছুর জন্য যেতে হবে না, CSC সেন্টারের মাধ্যমে করে নিয়ে দেবে। ওর DVD, অনলাইন, ইজ অফ বিজনেস, এই সবগুলো করেছে সরকার, ট্রান্সপারেন্ট। এটা ফায়ারের NOC আনতে গেলে 3 বছর 4 বছর লাগতো ত্রিপুরাতে মানুষের, এখন 24 ঘন্টা হয়ে যায় ফায়ারের NOC, অনলাইন। এখন অ্যাপ্লাই করলে, আমি যেদিনকে শুরুবার করেছি সকালে অ্যাপ্লাই করেছে, দুপুর আমার হাত থেকে নিয়ে যাচ্ছে। পরিবর্তন হয়ে গেছে। তো তার জন্য কল্পতরু এই সরকার প্রথম দিন থেকেই, হ্যাঁ, আমাদের ভিশন ডকুমেন্টসে যা যা আমরা বলেছি সবগুলো আমরা করে দেব। তো স্বাভাবিক আমরা বলেছি যে 2,000 টাকা ভাতা দেবো, 1,000 টাকা প্রথম কিস্তিতে করে দিই, দ্বিতীয় কিস্তিতে করবো তো করবো। আমরা রোজগার দেব বলেছি, তো এই পর্যন্ত 1,25,000 কাছাকাছি রোজগার আমরা দিয়েছি বিভিন্নভাবে। তাতে গভর্নমেন্টে যে জব আছে সেটাও 10,000 কাছাকাছি হয়ে গেছে বা হতে চলছে, ম্যাক্সিমাম হয়ে গেছে, কিছু পাইপলাইনে আছে। তারপরে এন্টারপ্রেনারশিপের মাধ্যমে রোজগার, MSMEর মাধ্যমে রোজগার, তারপরে রাবার সেক্টরের রোজগার, আগার সেক্টরের রোজগার, ফরেস্ট সেক্টরের রোজগার, জাইকাতে রোজগার, ইন্দো জার্মান প্রজেক্টের রোজগার, এভাবে অনেক রোজগার ত্রিপুরাতে প্রায় 1,25,000 পরিবারের রোজগারের ব্যবস্থা হয়েছে। আর তারপরেও এখন আমি বললাম যে মহিলা কনস্টেবল নেব 500 পুলিশ কনস্টেবল নেব। তারপর আরও কিছু হচ্ছে, কর্মচারীদের কিছু অ্যালাউন্সেস বাকি আছে, আমরা একটা পার্সেন্টেজ, আমরা যে কোনো একটা পার্সেন্ট দিয়েছি এদের। তারা খুব ইন্টারেস্টেড এই বিষয়টা শুনতে চায়। দেখুন ওনাদের ইন্টারেস্ট, আমার কর্মচারী ভাই বোনেরা যেভাবে এই সরকারে কাজ করছে সেটা অকল্পনীয়। আরে ওনারা তো সবচাইতে বড় উপহার পেয়েছে, 12 বছর পর, প্রায় 12 বছর পর প্রমোশন হয়েছে। গিয়ে দেখুন তাদের চেহারা দেখুন। আমাকে ওই দিন আমি অ্যাওয়ার্ড দিচ্ছিলাম মঞ্চের মধ্যে পূর্ণরাজ্য দিবসে, এক অফিসার আমাকে, যখন আমি ওনাকে দিচ্ছি, তো আমার কাছে, স্যার 12 বছর পর স্যার প্রমোশন পেয়েছি, আর আপনারা তো পুরস্কার পেয়েছি, জীবন ধন্য হয়ে গেছে স্যার। এরা ভেবেছিল যে আমাদের আর কোনো কিছু হবে না, আমরা তো অকেজু। পুরনো সরকার রাস্তা বের করতেই চাইছিল না, আমরা কিভাবে পারলাম? মানসিকতা চাই, পজিটিভিটি চাই। ওই যে তাদের একটা অভ্যাস, রাজনীতি করার জন্য বঞ্চনা করছে, এবার কোর্ট বঞ্চনা করবে, এই কেন্দ্র সরকার বঞ্চনা করছে, এবার বলবে মিডিয়া হাউস বঞ্চনা করছে, এবার বলবে ও বঞ্চনা করছে। আরোপ লাগিয়ে কোনো কিছু করা যায় বাবু? আরোপের কিছু সমাধান আছে, আপনি কিছু করে দেখান। আজকে সরকারি কর্মচারীদের আমি আপনাদের মাধ্যমে বলবো, কেমন লাগছে আপনাদের যে এইভাবে যে প্রমোশনটা হয়েছে? আরে আমি রাস্তায় গেলে আমাকে কোনো SDO বলতো, কাছ দিয়ে সুযোগ পেলে, স্যার ইনচার্জ তো করে দিয়েছেন, একটু যদি প্রমোশনটা হয়েছে স্যার, জীবন ধন্য হয়ে যাবে। আজকে দেখি ওরা এডিশনাল, যে SDO ছিল তো এডিশনাল SP হয়ে গেছে, সিভিলও এভাবে হয়েছে, যে গ্যাজেটেড অফিসার এমনিতে ছিল অন্য, TCS অফিসারে চলে গেছে, বড় মাত্রা আমি যে ফাইল। তো কত বড় পরিবর্তন হয়েছে। আমি টোটাল এখনো প্রমোশন কমপ্লিট হয়নি, বড় মাত্রায় হয়েছে। সরকারি যারা এমপ্লয়ি আছে তাদের জন্য এই সরকার করেছে, আর সরকারি এমপ্লয়িরাও সরকারের সঙ্গে হাতে হাত মিলে কাজ করছে। যে জল পৌঁছে দিচ্ছি, সরকারি এমপ্লয়িরা পৌঁছে দিচ্ছে না এগুলো। বিপ্লব দেব থোড়েই গিয়ে জল পৌঁছে দিতে, কোনো সরকারি এমপ্লয়ি তো ডি গ্রুপে আমার কোনো মিস্ত্রি তো কাজ করছে ওখানে গিয়ে, কোনো ইঞ্জিনিয়ারই তো কাজ করছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, PWD লোকই তো কাজ করছে। স্কুলে বিদ্যাজ্যোতি নিয়ে এসে আমার কোনো টিচারই তো কাজ পড়াবে। তো সরকারি এমপ্লয়ি তো এরা। তো ত্রিপুরাতে যে বিষয়গুলি আমরা ভিশন ডকুমেন্টে বলেছিলাম, আমরা সব কিছু করে দেব। মাননীয় প্রধানমন্ত্রী যে আছে ত্রিপুরার সঙ্গে, ভরসা রয়েছে। আর ত্রিপুরা নিশ্চিত, যেটা মাননীয় প্রধানমন্ত্রী চান, যে ত্রিপুরা একটা সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত সব দিক দিয়ে, সেই দিশাতে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। আর আগামী 25 বছর পর্যন্ত আমরা কি করব তারও দিশা নির্দেশিকা
এই প্রথমবার ত্রিপুরার মানুষ দেখেছে। আজকে নজওয়ান ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে কলেজে স্কুলে, এরা ওই রূপরেখাটা দেখে অ্যাসেস করে নেবে যে আমি আগে গিয়ে কি পড়ব, কোথায় যাব, কেন যাব, কোথায় আমার কি হতে পারে, তার সামনে মোটামুটি ক্লিয়ারিটি থাকবে। তো তার ভবিষ্যতের যোজনা তৈরি করতে তার সুবিধা হবে। আগে যোজনা কে তৈরি করতো? মা বাবা তৈরি করে দিত, আত্মীয় স্বজন। আচ্ছা তুমি সিভিলে পড়ে লাও ইঞ্জিনিয়ারিং, সে জানে না সিভিলে পড়ে তার কি হবে। এখন দেখবে যে ত্রিপুরাতে 25 বছরে ইনফ্রাস্ট্রাকচারে কি কি হবে কি না হবে, যদি সিভিলে যায় তাহলে ওখানে জব অপরচুনিটি আছে কিনা, এখন ওখানে এই সেক্টরে কি কি কাজ প্ল্যানিং হবে, একটা সুবিধা হবে। প্ল্যানিংটা দেখে নেবে না, দেখে তার সাবজেক্ট চয়ন করবে কি আমি কি এমবিএ করব, না আমি মেডিকেলে যাব, না আমি বিএ পড়ব, না বিএসসি করব, না আমি কোনো টেকনিক্যাল এডুকেশন নেব। তো এগুলো একদম এখন আমার নিউ জেনারেশন দেখে 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 দেখে, আজ তো ইন্টারনেটে ওয়েবসাইটই আছে, এটা তো দেখে দেখে তৈরি করে। উল্টো বাবা যদি বলে বাবু তোমাকে আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বলে, বাবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার তো এখানে না, ত্রিপুরাতে থাকতে হলে আমি তোমার কাছে থাকি, এইটা করলে আমি কিন্তু হব। তো গার্জিয়ানের কাছে হ্যাঁ ঠিক দিশা তো দিচ্ছে ছেলে, আজকে এই দিশাটা পেয়েছে, স্পষ্ট ট্রান্সপারেন্ট একটা দিশা পেয়ে গেছে। আর যখন দিশা পেয়ে যায়, সাকসেস আপনার কাছে আসবে। দাদা, একটা প্রশ্ন, এতক্ষণ আপনার সরকার নিয়ে বলছিলাম, এবার আপনাকে নিয়ে আমার প্রশ্নটা হচ্ছে এই যে আমরা দেখেছি ত্রিপুরার ইতিহাসে 88 সাল থেকে 93 সাল বাম সরকারের সময়, তখন একটা চক্র বা চক্রান্ত সক্রিয় হয়ে উঠেছিল, যার পরিপ্রেক্ষিতে একটা সময় মুখ্যমন্ত্রীর পরিবর্তন সবাই জানি আমরা। এবং এই ধরনের একটা চক্রান্ত আপনার বিরুদ্ধেও হয়েছে, এটাও ওপেন সিক্রেট। এবং মানে কোথাও না কোথাও আপনাকে সরানোর জন্য দিল্লি পর্যন্ত দৌড়াদৌড়ি করেছে অনেকে। এই বিষয়টা আপনাকে কতটা প্রভাবিত বা আপনি কতটা বিচলিত হয়েছেন, এই বিষয়গুলোকে আপনি কিভাবে মানে করেছেন, হ্যান্ডেল করেছেন? দেখুন, এই বিষয়গুলো থেকে আমি কিছু নতুন কিছু শিখি। এগুলো হওয়াতেই তো আমি এগুলো শিখেছি। এগুলো যদি আমার সঙ্গে না হতো তাহলে আমি অনুভবী হতাম না। এগুলো থেকে আমি শিখি। আর আমি একটা জিনিস মানি গোপাল বাবু, সময় বলবান। সময়ের আগে আপনি যেতে পারবেন না, সময়কে পিছু আপনি ছাড়তে পারবেন না। আর সময়কে যে বোঝে তাকে কেউ আটকাতে পারে না। তার সবচেয়ে বড় উদাহরণ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবাই মিলিয়ে মোদীকে 19 আটকাতে চেষ্টা করেছিল। 2014 চাইতে বেশি সিট দিয়ে জনতা। এখানে অনেকে স্বপ্ন দেখছিল। দেখুন, স্বপ্ন তো অনেকেই দেখে। স্বপ্ন দেখার জন্য সময়ের সঙ্গে স্বপ্ন দেখতে হয়। আমি এখানে ত্রিপুরাতে আপনার সঙ্গে বসে আছি, তো এখানের যে আবহাওয়াটা আছে, টেম্পারেচার কত আছে, আকাশে রৌদ্র আছে কিনা, বৃষ্টি হবে কিনা, সেটা আমাকে দেখতে হবে। সেই হিসাবে আমরা বসবো। কিন্তু কিছু লোক আছে যে এখন হিমাচলের ওয়েদার নিয়ে এখানে বসে থাকবে। হিমাচলে ঠান্ডা লাগছে তো এখানে কম্বল নিয়ে বসে থাকবে। তখন কি হবে? তার ঘাম আসবে, ঘাম আসলে সোয়েটিং হবে, সোয়েটিং আসলে জ্বর আসবে, জ্বর আসলে ডাক্তার কাছে যেতে হবে। তো আমি কি করব? আমার যেটা কাজ মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আমার দল দিয়েছেন, আমি নিষ্ঠার সহকারে সেই কাজগুলি করি। কাজে আমাকে কেউ আটকাতে পারবে না। সারাদিন কাজ করা, মেহনত করা, ত্রিপুরা মানুষের জন্য চিন্তা করা, মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শনগুলো আছে সেগুলোতে সঠিকভাবে কাজ করা, ত্রিপুরাকে সব সেক্টরে এগিয়ে নিয়ে যাওয়া। আপনি দেখবেন আগেরকার পুরনো সরকার থাকতে রেগাতে কি যেন একটা পুরস্কার আছে, এটা স্বর্ণরাজ্য না কি স্বর্ণযুগ পর্যন্ত নিয়ে এসেছিল। আজকে প্রতি মাসেই দেখবেন ত্রিপুরা টপ পজিশনে কোনো না কোনো জায়গায় অ্যাওয়ার্ড পাচ্ছে। এখন ত্রিপুরার জন্য এটা খবরই নেই। আপনি দেখবেন যে নীতি আয়োগের ইন্ডেক্সে নর্থ ইস্টের টপ ত্রিপুরা থাকে। আপনি দেখবেন যে আমাদের অ্যাসপিরেশন ব্লক যে ডিস্ট্রিক্ট আছে সেখানে ধলাই এডুকেশনে টপ, হেলথে টপ, তারপর যে ইনস্টিটিউশনাল বার্থ সেটাতে মানে টপ, যে 3 রাজ্যের মধ্যে ত্রিপুরা চলে এসছে। তো আজকে ত্রিপুরা ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে
যে ইন্ডিয়া টুডে যে পুরস্কার দিয়েছে সবচেয়ে স্পিডি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আমি বলি না আমাদের 20 মঞ্জিলা বিল্ডিং আছে, কিন্তু স্পিডি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, তার জন্য ত্রিপুরাকে পুরস্কার দেওয়া হয়। তো আজকে অনলাইনের মাধ্যমে ব্যবস্থা 141টি সার্ভিস অনলাইনে ত্রিপুরাতে হয়ে গেছে, কারাপশন ফ্রি ব্যবস্থা তৈরি হয়েছে, সিঙ্গেল উইন্ডো সিস্টেম তৈরি হয়ে গেছে, ইন্সপেক্টর রাজ বন্ধ হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে ত্রিপুরা, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনার দলের 2 জন বিধায়ক রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে বলছেন কিছু হচ্ছে না, হয়নি, প্রতিদিন ধর্মনগর তো কল্যাণপুর, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এবং তিনি মূলত আপনাকেই টার্গেট করে সমালোচনা করছেন, অবশ্যই সুদীপ রায় বর্মন সম্পর্কে প্রশ্ন করছি। দেখুন, আমার কাছে সময় নেই। ত্রিপুরাতে 37 লক্ষ ত্রিপুরাবাসী আছে, কে কোথায় যায়, কে কি করে, এই খোঁজখবর রাখার মতো আমার কাছে এজেন্সি নেই। আমার কাছে এজেন্সি আছে আম জনতা কাছে চাউল আছে কিনা, কাপড় আছে কিনা, তার ছেলে স্কুলে যেতে পারে কিনা, সে সুখে আছে কিনা, আমাদের মহিলাদের অধিকার সেগুলো মহিলারা সঠিকভাবে পাচ্ছে কিনা, এগুলো আমি খুঁজে বের করি, এগুলোর চিন্তা করি আমি। এখন কে কোথায় যাচ্ছে, কে কোথায় ঘুরছে, সেগুলো আমি দেখে কত 37 লক্ষ লোক আছে ত্রিপুরাতে। এটা তো 2011 সেন্সাস অনুসারে এমনিতে দেখলে তো 40 লাখের কাছে কাছে আছে। 40 লাখের মধ্যে 2 জন কোথায় ঘুরছে, তো কে দেখবে, কে? এই 40 লাখের 2 জন তো আপনি সেই পরিষদীয় প্রধান, যে পরিষদীয় দলের তারা 2 জন সদস্য এখনো আছে, আমি জানি না ফিউচার কি। বলছেন লড়বেন না বিজেপির হয়ে। দেখুন, মানে এইসব বিষয়ে আমি চিন্তাই করি না, কে লড়বেন কে লড়বেন না, পার্টি তয় করে। আমি 2018-তে ইলেকশন লড়েছি, তো পার্টি তয় করেছে আমি কোথায় দাঁড়াবো, আমি নিজেও জানতাম না। আপনিও সাক্ষী, আপনিও জানেন, হয়তোবা জেনেছেন যে আমি মাতাবাড়ি থেকে দাঁড়াবো, কারণ উদয়পুরের ছেলে। কিন্তু আমাকে মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ তৎকালীন সময় অমিত ভাই শাহজি বলছে না, বনমালীপুর থেকে দাঁড়াবো, দাঁড়িয়েছি। 2023-এ ইলেকশন হবে, তো আমাকে বনমালীপুর থেকে দাঁড় করিয়েছে। যদি পার্টির টিকিট দেয় তো বনমালীপুর থেকে দাঁড়াবো, যদি না দেয় যে কাজ দেবে সে করব। এটা ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি আপনি তে করতে পারবেন না, আপনি কি করবেন? তাহলে আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে কোনো কাজ করুন। পার্টি সংগঠন এবং অধ্যক্ষ সর্বোপরি পার্টি ত্যাগ করবে। আপনি কে পার্টি ত্যাগ করার জন্য? আপনি কোন ব্যক্তি? আপনাকে কে জিজ্ঞাসা করছে? আপনি নিজে ঘন্টা বেঁধে বলছেন আমি এটা করবো, আমি এটা করবো না। কে আপনি? কে চেনে আপনাকে? কে বুঝে? ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক ব্যবস্থার মধ্যে চলার পার্টি। বললেন 25 বছরের বাম বিরোধী রাজনীতির ইতিহাস, এই 1.5% ভারতীয় জনতা পার্টিকে ওরাই এসে এত বড় করেছে। দেখুন, আমাকে তো আমার মা বড় করেছে। আমাকে জামজুরি গ্রামের আমি ছেলে, আমার মা বাবা সাধারণ ঘরের। আমাকে মাতৃগর্ভ থেকে আমি, আমার মা যিনি আছেন ওনার ছায়াতে আমি বড় হয়েছি। ওর পরবর্তী সময় দিল্লিতে যাওয়ার পর সংঘ এবং পার্টির ছত্রছায়া কাজ করার সুযোগ পেয়েছি। আপনার খেয়াল আছে 2015-তে যখন আমরা এখানে আসি, আদরণীয় সুনীল দেওধরজি, আমি, ওর জনসম্পর্কের প্রমুখ হিসাবে ত্রিপুরাতে আমি ঘুরতাম, আপনাদের সঙ্গে দেখা হতো। ৭৬,০০০ কিলোমিটার ঘুরেছি ত্রিপুরাতে 3 মাসে। আমাদের ছোট্ট টিমটাই তখন ইলেকশন লড়েছিল। ত্রিপুরা 2টা বাই ইলেকশন হয়েছিল। বরজলা শুরু নেই,
প্রতাপগড় এবং আচ্ছা, সুরমা, দুইটাতে আমরা সেকেন্ড পজিশনে এসেছিলাম। তখন তৎকালীন কংগ্রেসের কাছে 11টা সিট ছিল, 11টা এমএলএ ছিল। থাকার পরও আমরা 1.5% যারা ছিলাম এরাই 22% পৌঁছেছি। আমরা 1.5% থেকে সরকার আনিনি, আমরা 1.5 থেকে 22-এ পৌঁছে গেছি 2016-তে। তারপরে আমাদের এডিসি ইলেকশন হয়েছে, সেখানেও আমরা প্রার্থী দিয়েছিলাম। আমরা কংগ্রেসের চাইতে বেশি এডিসিতে সিট পেয়েছি, ভোট পেয়েছি, তৎকালীন যে বিরোধী দল কংগ্রেস। তারপর 2016-তে যখন আমি পার্টির সভাপতি হয়ে গেছি, অমরপুরে বাই ইলেকশন হয়েছিল, জানুয়ারিতে ইলেকশন হয়েছিল, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। সেই বাই ইলেকশনে আমরা সেকেন্ড পজিশনে আসি, ওর 22% ভোট থেকে 30%-এ পৌঁছেছে। 2016-তে 30% বিজেপি পৌঁছে গেছে। 15 এবং 16 লাস্টের দিকে 22, তারপরে গিয়ে 29.8%, মানে 30%। তারপরে বরজলা খোয়াই বাই ইলেকশন, দোনোটা বাই ইলেকশনে আমরা সেকেন্ড পজিশনে আসি। আমাদের ভোট অফ পার্সেন্ট 36%। তাহলে আমরা 1.5%-এ ছিলাম। যখন 36% ভোট নিয়ে এসি তখন আমাদের সঙ্গে কোনো এমএলএ ছিল না। 36% ভোট নিয়ে এসি, ও যাদের সঙ্গে এমএলএ ছিল তাদের জামানত জব্দ হয়েছিল বরজলা। সেগুলো বলে হাসির খোরাক না হওয়ার জন্য আপনার মাধ্যমে আমি আমার মিত্রদেরকে অনুরোধ করব যে হাসির খোরাক না হওয়ার জন্য। ত্রিপুরার মানুষ শিক্ষিত, অঙ্গগণিত জানে, লিটারেচার রেট ত্রিপুরাতে অনেক বেশি। ত্রিপুরার মানুষ সোশ্যাল মিডিয়া দেখে, ত্রিপুরার মানুষ ইলেকট্রনিক্স মিডিয়া দেখে, সকালবেলা নিউজ পেপারটা পড়ে। তার জন্য এই যে গল্পগুজব যদি বলি, গল্পগুজব বলে রাজনীতি করার জায়গা ত্রিপুরার নেই। তার জন্যই তো সিপিএমকে হারতে হয়েছে। সিপিএম এই গল্পগুজব করে রাজনীতি করেছিল, এখন আর পারে না। কারণ কি, এখন নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে আমরা যে রাজনীতিটা করি, এটা অনলাইনে রাজনীতিটা করি, ভার্চুয়াল র্যালি করি, ভার্চুয়াল মিটিং করি। তো সেই জায়গা ভারত পৌঁছে গেছে। তো তার জন্য গল্প করে ওর মিথ্যে বলে এগুলো আর ত্রিপুরাতে হবে না, ওর সম্ভবও না। তার জন্য রাজনীতি করতে হলে, যেটা আমি প্রথম স্টার্ট করেছিলাম, নীতি থাকতে হবে, নিয়ত থাকতে হবে, ও নিয়মানুবর্তিতা থাকতে হবে। সবার জন্য সেটা প্রযোজ্য। শুধু ভারতীয় জনতা পার্টির জন্য হবে আর কমিউনিস্ট, কংগ্রেস, অন্য দলদের জন্য হবে না, তেমন না। প্রত্যেকটা রাজ্যের তাসির, প্রত্যেকটা রাজ্যের রাজনৈতিক যে পরিভাষা আলাদা আলাদা হয়। ত্রিপুরাতে 2 পার্টি সিস্টেমে ইলেকশন হয়, এটা ত্রিপুরার ইতিহাস। ত্রিপুরা কোনোদিনই তৃতীয় পক্ষকে স্থান দেয় না। তো দ্বিতীয় পক্ষকে তাহলে সিপিআইএম কি দেখছেন? দেখুন, আজ পর্যন্ত কাগজ কলমে, যেটা আমি বললাম, কাগজ কলমে তো সিপিএমই আছে। 16টা অ্যাসেম্বলি সিট রয়েছে, লিডার অফ অপোজিশন ওনারও রয়েছেন, আদরণীয় মানিকবাবু, তো ওনারে রয়েছেন। তারপরে ধীরে ধীরে ওদের চেঞ্জ হচ্ছে। লোকসভাতে কত % ভোট পেয়েছে আপনারা দেখেছেন, 42% ভোট পেয়েছিল বিধানসভাতে। লোকসভাতে কত % ভোট পেয়েছে, ঠিক। তারপরে এখন আবার এডিসিতে মাঝখানে ইলেকশন হলো, সেখানে তো ওদের সিটই নেই। তারপরে এএমসি ইলেকশন হলো, তো ওটা 3খানা মনে পেয়েছে, 3খানা পেয়েছে, 3খানায় পেয়েছে মনে হয়। হ্যাঁ, তার মানে সেকেন্ড কে থাকবে এটাও সময় তো এখন সেকেন্ড, মানে সেকেন্ড হবে কি না সেটাও সন্দেহ। এখন তো সেকেন্ড তো অনেকে হয় কি, কেউ 100 পেয়ে ফার্স্ট হয়েছে, সেকেন্ড 1 পেলেও তো হবে, সেকেন্ড তো হবে। তার সংখ্যাটা, তার মার্জিনটা ত্রিপুরা মানুষ, ত্রিপুরা জনতা সর্বোপরি কি করবে, আমি তার জন্য আপনাকে তুলে ধরলাম এই অঙ্কগুলো। এই অঙ্কগুলো বলে যে সিপিএম ডিটোরেট করেছে, কিন্তু তবুও ডিটোরেট করলো। এই এমসি ইলেকশনও দেখেছি, এরাই সেকেন্ড পজিশনে আছে। তাদের ভোটও পার্সেন্টেজ চলে এসছে 22%, 18% ওভারঅল যেগুলো দেখলাম। তো 42 থেকে চলে এসছে 20-22-এ। একটা প্রশ্ন হচ্ছে,
মানে আপনার দলের একটা অংশের কর্মীর মধ্যে পৃষ্ঠা প্রমুখ স্তরের অথবা তারও উপরের স্তরের কর্মীর মধ্যে একটা অভিযোগ, এমনকি কোথাও কোথাও একটা বিধায়ক স্তরেরও, যে আপনি যে নীতির কথা বলছেন, নিয়তের কথা বলছিলেন প্রথমে, যে সরকার সবার জন্য, সরকার কোনো নির্দিষ্ট দলের জন্য বা ইত্যাদির জন্য নয়, এতে অভিযোগ হচ্ছে বিরোধী যারা আছে তারা অনেক ক্ষেত্রে সুবিধা পাচ্ছে, অথচ আপনার দল করার পরিপ্রেক্ষিতে তারা সুবিধা পাচ্ছে না, এইরকম একটা অভিযোগ রয়েছে বিভিন্ন স্তরে। এটা কিভাবে দেখেন? দেখুন, আমাদের দলের যারা সমর্পিত কার্যকর্তা, ওনারা আমি যেটা বলেছি সেই লাইনই চলেন। প্রধানমন্ত্রী বলছেন সবার জন্য ঘর দেবেন, তো আমরা তো একদলীয় ব্যবস্থা মানি না, আমরা সবার জন্য, সবকা সাথ সবকা বিকাশ। তো আমার সমস্ত কার্যকর্তারা তো এটাই বলে, সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা সাথ সবকা প্রয়াস। তো তিন মন্ত্র যখন বিশ্বাসই করি, তাহলে ঘর তো সবাইকে দিতে হবে, দিচ্ছিও। 1,59,000 ঘর এনেছি একসঙ্গে, দেওয়া হচ্ছে, সবার বাড়িতে যাচ্ছে। এখন ওই যে পুরনো যে সিস্টেম আছে তার জন্য আপনি প্রশ্ন করছেন যে সিপিএমে ঘুরে চলে যাচ্ছে, কংগ্রেসে ঘুরে চলে যাচ্ছে, বিজেপি ঘুরে কম যাচ্ছে। এটা তো ওরা তৈরি করেছে, আমরা তো বলি সবকা সাথ সবকা বিকাশ। তো সবার ঘরে আমাকে 2022-এর মধ্যে সবাইকে পাকা ঘর দিতেই হবে। আমি কে বিপ্লব দেব আটকানোর মানুষ? মোদি দিচ্ছে, আমি কীভাবে আটকাবো? তারপর জল সবাইকে আমাকে দিতে হবে। আগে ছিল যে কংগ্রেস হলে পাবে না, বিজেপি হলে পাবে না, সিপিএম হলে পাবে, এগুলো তো সমাপ্ত হয়ে গেছে। তার জন্যই বললাম নীতি আর নিয়ম লাগু হয়েছে, এই স্কিমগুলো তো প্রমাণ করে। আর যারা বিজেপি করে তারা কোনো কিছু পায়নি, সেটা আপনাকে কে বলেছে? মনে রাখবেন, যখন আপনার কাছে সত্তা থাকে, আপনি ঘরের গার্জিয়ান, আপনি একবেলা কম খান, অন্যকে দিন। অতিথি দেব ভব। যখন আপনার কাছে দায়িত্ব, যার কাছে প্রশাসন থাকে তার দায়িত্ব থাকে যে নিজে আগে সেটা মানা। আমি দরকার হলে একবেলা কম খাবো, কিন্তু অন্যকে খাওয়ান। এটা পুরনো দলের ছিল যে আমরাই সব কিছু খাবো, অন্যকে কিছু দেব না। আমাদের এটা মোদি এটা বলেন, মোদি বলে আপনি একবেলা কম খান, কারণ আপনি মুখ্যমন্ত্রী, আপনি এমএলএ। আপনার কি মনে হয় ত্রিপুরাবাসী এটা অ্যাবজর্ব করতে পেরেছে অলরেডি? একদম পেরেছে বলে এই ইলেকশনগুলি আপনাকে কথা বলে, জবাব দেয়, প্রমাণিত করে। অ্যাবজর্ব করেছে বলেই তো 1,59,000 ঘর, এই ঘর দেওয়ার সময় কত ঝামেলা হয়েছিল প্রথম, আপনি দেখেছেন। আমরা বসেছি, সবাইকে বুঝিয়েছি, আমরা ঘরটি দিয়েছি। এএমসি ইলেকশন আগে তো ঘরগুলি দিয়েছি। তার রেজাল্ট কি এসছে? পজিটিভ এসছে। টিএসআর এর চাকরিগুলো গিয়েছে। তো আমি সোশ্যাল মিডিয়াতে দেখি, এক আমার উদয়পুরের এক সংখ্যালঘু ভাই চিৎকার করে বলছে যে দিছে তো, বিপ্লব দেবে তো চাকরি দিছে, দিল না তো তাদের এখানে তো এত বছর করলাম, আমার ছেলেরা তো চাকরি দিছে। এর চাইতে বড় কি হতে পারে? এক চৌকিদার, গরিব ব্যক্তি, সে বলছে আমার ছেলে তো এমনি দিয়ে দিচ্ছে, তাহলে আমি কেন ওই পার্টি করব? পুরনো পার্টি করব না আমি। তো আমি বলি না ওই ব্যক্তিকে আসে আমার পার্টি করার জন্য। আমি বলবো ওনাকে, আপনি নিজের কাজ করুন। যাদের সংগঠন করার ইচ্ছা, যারা রাষ্ট্র চালাতে চায়, রাজ্য চালাতে, তারা পার্টিতে কাজ করুক। একেবারে। আপনাকে আমি যতটা জেনেছি 2018 সালের বিধানসভা নির্বাচনের আগেও দেখতাম যে আপনি হুজুগ নয়, ভোটের গণিতে বিশ্বাস করতেন, আপনি অঙ্ক করে এগোতেন, এবং নিশ্চয়ই এখনো আপনি সেভাবেই এগোচ্ছেনও। তো প্রশ্ন হচ্ছে, এই যে 2018-র বিপ্লব দেব আর 2023-এর বিপ্লব দেবকে কিভাবে দেখেন আপনি? ফেস দুজনেই বিজেপিরই ফেস। দেখুন, 2018-র বিপ্লব দেব আর 23-এর বিপ্লব দেব কতটা পরিণত হয়েছে সেটা তো ত্রিপুরা মানুষ বলবে, আমি কিভাবে বলবো? আমাকে 18-তে 15-তে ত্রিপুরার মানুষ এজ এ পলিটিশিয়ান বা রাজনীতিতে দেখা শুরু করেছে। আজকে আপনি 22-এ আমার সঙ্গে কথা বলছেন, আর 23-এ আমাকে কিভাবে দেখবে, এটা আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কিভাবে দেখছেন আমাকে? আপনার কি মনে হয় 2018-র বিপ্লব দেব আর 22-এর বিপ্লব দেবের মধ্যে? তখন সভাপতি বিপ্লব দেব, এখন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। নিশ্চয়ই কাজকর্মের মধ্যেও অনেক পার্থক্য এবং ডেভেলপমেন্ট আছে। বাকিটা মানুষ বলবে, আমি বললে পক্ষপাতিত্ব হয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে শেষের দিকে চলে এসেছি। জনজাতি এলাকায় বিজেপি বরাবরই নিজেদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করেছে।
ট্রাইবেল শক্তি হিসাবে আইপিএফটির উপর আপনারা এডিসিতে ভরসা করেছিলেন এবং আপনারা এই ভরসায় চূড়ান্তভাবে হেরেছেন এবং নতুন একটা দল ত্রিপুরাবথা সেখানে গঠন করেছে এডিসি কাউন্সিল। তো প্রশ্ন হচ্ছে এই যে জনজাতি এলাকার যে ভোট এবং সেখানে যে সেই যে নিজেদের মধ্যে একটা জাতিভিত্তিক একটা রাজনীতির একটা অভিযোগ বা চল তৈরি হয়েছে, কিভাবে দেখেন বিষয়টাকে আপনি? দেখুন, ত্রিপুরার জনজাতিরা নরেন্দ্র ভাই মোদীকে ভালোবাসে, মোদিও ভালোবাসেন, এবং 23 বছরের পুরনো রিয়াং ব্রু যে ডিসপ্লেসড যারা রয়েছে মিজোরাম থেকে আসা, তার সমাধান বিজেপিই করেছে। তার সমাধান নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহ ও ত্রিপুরা বিজেপি সরকারই করেছে, অন্য কেউ করে দেয়নি। গাথা গল্প অনেকে বলতে পারে, আমি বললাম না, গল্প বলার জামানা চলে গেছে, রেজাল্ট দেওয়ার সময় এসছে। 1300 কোটি টাকার প্যাকেজ জনজাতিদের জীবনমান উন্নয়নের জন্য নির্মলা সীতারামনজি ভারত সরকারেরই অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে জীবনমান উন্নয়নের জন্য জনজাতিদের 1300 কোটি টাকা, 13% পেরেছে কেউ কোনোদিন। একলব্য বিদ্যালয় একসঙ্গে 18টি, 4টি তো ছিল পুরনো সরকার থাকাকালীন। এগুলো এই সরকারই করছে। বিদ্যাজ্যোতির যে স্কুল হবে সিবিএসসি, সেগুলো জনজাতি এরিয়াতে বড় মাত্রা রয়েছে। ওভারঅল ডেভেলপমেন্ট এই সরকারই করছে। আর তারপরও বলবো আমি, এডিসি ইলেকশনে বিজেপির লোকসানে, বিজেপি যতটা সিট দিয়েছে তার মধ্যে আমাদের স্ট্রাইক রেস 84% ছিল। না, বলছিলাম জোট ধর্ম নিভাতে গিয়ে আপনাদের হারতে হয়েছে। হ্যাঁ, সেটা হয়েছে, রাজনীতিতে হয়। এনসি দেববর্মা বলছেন মডালিটি কমিটির রিপোর্টে এখনো পর্যন্ত আসেনি, যেটা মানে প্রতিশ্রুতি ছিল 18 নির্বাচনে জোটের মূল বিষয়। নেই, আমাদের সোশো ইকোনমি, ল্যাঙ্গুইস্টিক, ওভারঅল ডেভেলপমেন্ট, তো 1300 কোটি টাকা ওভারঅল ডেভেলপমেন্টের জন্য তো এসছে। 1300 কোটি টাকা জীবনমান উন্নয়নের জন্য এসছে, তো হলো না কিভাবে? 1300 কোটি টাকা এমনিতে চলে এসছে। এটা ও রিপোর্টটা না গেলে তারপর হোম ডিপার্টমেন্ট থেকে হয়ে ফাইন্যান্সে গিয়ে তারপর টাকাটা এসছে, তো হলো না কে বলে? 1300 কোটি টাকা তো আসলো। তো তারপর 56 করোড় টাকা, 56 কোটি টাকা আমাদের সময় তো যে ব্যক্তিগত কাজের জন্য, এডিসির জন্য আমরাই তো এনেছিলাম, আমরাই তো এনেছি। ওর কে এনে দিয়েছে সেটা? তো হয়নি কে বলেছে? হতাইকতর তো আমরাই করে দিছি, বড়মরার নাম গন্ডা ছাড়া নাম গন্ডা তুই চাচো আমরাই করেছি। মহারাজা বীরবিক্রম মানিকের নামে এর নামাকরণ আমরাই তো করেছি। 18 মোড়ার নাম পরিবর্তন আমরাই তো করেছি। গরিব পূজার সময় 2 দিন ছুটি আমরাই তো করেছি। বুতে বুতে মহারাজা বীরবিক্রম কিশোর মানিকের জন্মদিন পালন করা আমরাই তো করেছি। একেবারেই। এখন গ্রেটার টিপ্রাল্যান্ড এসব কথা বলছে, আবার আপনাকে খুব আপনার পছন্দের মানুষও বলে। প্রদ্যোৎ কিশোর দেববর্মন সম্পর্কে কিছু বললেন না, ত্রিপুরা মাথা সম্পর্কে কিছু বললেন না। দেখুন, প্রদ্যোৎ কিশোর মানিক্য মহারাজ কিরিট বিক্রম মানিক্যের পুত্র, সুপুত্র। ওনার মাকে আমি শ্রদ্ধা করি, বিভূদেবী, মহারানী বিভূদেবীকে। উনি মাতৃবৎ আচরণ করেন। আর ব্যক্তিগতভাবে প্রদ্যোৎ বাবু ভদ্রলোক, আর উনি ত্রিপুরার উন্নয়ন চান, ওনার একটা মানসিক, উনি একটা অংশের চান, তো আমি তো সবটা অংশেরই চাই। যদি উনি একটা অংশের চান, তো মাননীয় প্রধানমন্ত্রীজি সারা ত্রিপুরার চাইছেন, তো ওনার চাওয়াটা যদি আমাদের চাওয়াটার সঙ্গে একাট্টা হচ্ছে, তো প্লাসই হচ্ছে, মাইনাস তো হচ্ছে না। উনি চাইছেন না এমন তো না। উনি যদি চাইতেন না যে এদের উন্নয়ন হওয়া চাই, যে কিছু কিছু সিস্টেম আছে, উনি তো চাইছেন না, একটা বর্গেরও চাইছেন, তো প্লাসই তো আছে।
তো আমাদের প্লাসটার সঙ্গে আরেকটা প্লাস যদি যোগ হয় তো প্লাস বাড়বেই, মাইনাস তো হবে না। তো আমরা পজিটিভিটিতে বিশ্বাস করি, সার্বাঙ্গীন উন্নয়নে বিশ্বাস করি। আর যারা টিপরা মাথা থেকে এমডিসি হয়েছেন, ইএম হয়েছেন, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাবো, ভালো করে কাজ করুন। আর ত্রিপুরার সার্বাঙ্গীন বিকাশে আপনারাও সহভাগী হন। যারা আমাদের পার্টি থেকে এমডিসি হয়েছে তাদেরকেও আমি বলি, কারণ কি নির্বাচিত প্রতিনিধি হওয়ার পর আপনি মানুষ